স্নেহের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পাবলো নেরুদা রচিত অশুভ একজন কবিতার বিস্তৃত আলোচনা নিয়ে। অশুভ একজন কবিতাটি কবি পাবলো নেরুদা কর্তৃক রচিত। এই কবিতাটির তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য। তার অনুদিত ও সংকলিত বিদেশি ফুলের রক্তের ছিটে নামক বই থেকে পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। আমি বলতে বক্তা এখানে স্বয়ং। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। কই বলতে চেয়েছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। গির্জার এক নান বলতে খ্রিস্টান উপাসক সম্প্রদায়ের উপাসনা মন্দিরকে বোঝানো হয় গির্জা। এক নান খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসীদের বলা হয় নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা সপ্তাহ মানে 7 দিন, আর একটা বছর মানে 12 মাস। যে এক বছর, সেই এক বছর কেটে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মানো রাস্তায়। অর্থাৎ বর্ষার সময় বৃষ্টি হলো, সেই বৃষ্টির ফলে যে পায়ের দাগ ছিল, সেই পায়ের দাগ বা চিহ্ন, সেই দাগ সে মুছে গেল এবং সেখানে ঘাস জন্মালো। আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। মনে হচ্ছিল একটা পাথরের যে ভার, সেই ভারগুলো যে মাথায় পড়লে আমাদের প্রেশার লাগে, সেমভাবেই বছরগুলোও যেন তার মাথার উপর এক একটা পাথরের মতো নেমে পড়ছিল। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধ মানে হচ্ছে সংগ্রামের কথা বলছে। আগ্নেয় পাহাড়, যে পাহাড় থেকে গলিত ধাতু, ছাই প্রভৃতি সবেগে নির্গত হয়, তাকে আগ্নেয় পাহাড় বলে। আগ্নেয় অর্থ হচ্ছে অগ্নুৎপাত। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। শিশু এবং বাড়িরা খুন হলো, অর্থাৎ 8 বছরের কম বয়সী বালক বালিকাদের শিশু বলা হয়। সেই শিশু এবং বাড়ি অর্থাৎ গৃহ খুন হলো, কিন্তু সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। আর সেই মেয়েটি বলতে এখানে কবির জন্য অপেক্ষারত সেই মেয়েটির কথাই বলা হয়েছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। সমস্ত সমতলে মানে পৃষ্ঠে মানে সমস্ত জায়গায় আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, মানে শান্ত মানে ধীর স্থির, হলুদ মানে হরিদ্রা, দেবতা মানে অমর বা দেব, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এই সময় তারা আর স্বপ্ন দেখতে পারল না, সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা। তারা আর কোনোভাবে স্বপ্ন দেখতে পারল না, সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। অর্থাৎ বক্তা যেখানে ঝুলন্ত বিছানায়, ঝুলন্ত যে দোলনা, সেই দোলনায় ঘুমিয়েছিলেন, সেখানকার কথা বলছে। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। সব কিছুই যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং চারিদিকে আগুন ধরে যাচ্ছে। এই কথাটাই কবি বলতে চাইছে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। বলছে সেখানে যেখানে শহর ছিল, মানে যেখানে আগে শহর ছিল, সেখানে পড়ে রইল কি? সেখানে পড়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। রক্তের যে দাগ, সেই কালো দাগ কিন্তু সেখানে রয়ে গেছে। আর রয়ে গেল আমার, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মানে প্রতীক্ষার মুখ চেয়ে থাকা সেই মেয়েটি বা বালিকাটি কিন্তু রয়ে গেল। আর রক্তের একটা দাগ, অর্থাৎ রক্তের একটা চিহ্ন কিন্তু সেখানে রয়ে গেল।
এবার আমরা কবিতার একটু গল্প আকারে শুনে নেব। অসু একজন কবিতাটি মানুষের অমলিন হৃদয়বৃত্তির কথাই তুলে ধরে। প্রিয় এক নারীকে তার ফেরার অপেক্ষায় রেখে কবিতার কথক একদিন সব আশভূমি ছেড়ে চলে যান। যদিও দরজায় দাঁড়ানো সেই অপেক্ষারত জানতো না কথক আর কখনো ফিরে আসবে না। অর্থাৎ সেই মেয়েটি আর জানতো না কথক আর কখনো ফিরে আসবে না। জীবন চলতে থাকলো তার নিজের গতিতে। যেমন রাস্তার ওপর দিয়ে চলে যায় কুকুর কিংবা হেঁটে যায় গির্জার নান। এইসব টুকরো টুকরো তুচ্ছ প্রত্যায়িকতায় সপ্তাহ পেরোলো। এভাবেই ক্রমে বছর পেরোলো। স্বদেশারা কথকের পদচিহ্ন ধুয়ে গেল বৃষ্টির সেই পরিত্যক্ত রাস্তায় জন্মালো ঘাস। তবুও অপেক্ষা থামল না সেই নারীর। পাথরের মতো ভারী আর নিষ্ঠুর বছরগুলো নেমে এলো একটার পর একটা তার মাথার ওপর। অর্থাৎ প্রিয়জনকে হারানোর নির্মম আঘাত পাথরের আঘাতের মতোই গভীর ও সুদূর প্রসারী। এরপর প্রাণঘাতী যুদ্ধ শুরু হলো। রক্ত আর অস্ত্রের গর্জনে ভরে উঠল চারপাশ। সেই চরম অমানবিকতার হাত ধরে এমনকি শিশুরাও রেহাই পায় না। বাড়িরা খুন হলো বলার অর্থ সমস্ত মাননীয়র অস্তিত্ব যেন নির্মূল হলো। শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই অপেক্ষারত মেয়েটি। এখানে মেয়েটি মাতৃভূমির প্রতিভূত হয়ে ওঠে। সমস্ত সমতলে আগুন লাগলো। উপাস্য দেবতার মন্দির ভেঙে টুকরো টুকরো হলো। মানুষের লোভ হিংসা সব কিছু বিনাশ ঘটল। এই ঘোর দুঃসময়ে গ্রাস থেকে মানুষকে বাঁচাতে কিংবা স্বপ্ন দেখাতে ব্যর্থ হলেন দেবতারাও। ক্রমে ধ্বংস হলো মধুর স্মৃতি বিজড়িত কথকের অন্তরে স্বপ্নের আবেশমাখা মিষ্টি বাড়িটিও, যেখানে বারান্দার ঝুলন্ত বিছানায় কথক শৈশবে ঘুমিয়েছিলেন। সেই সব গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হলো, সম্পূর্ণ ভগ্নস্তূপে পরিণত হলো। শৈশব কৈশোরের সুখ স্বপ্ন বিজড়িত শুধু এই বাড়িটিই নয়, ধ্বংসের লিহান আগুন পুড়িয়ে দিল গোটা শহর। পুড়ে খাক হয়ে যাওয়ার চিহ্ন স্বরূপ সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের শুকনো কালো দাগ। এই পোড়া জমির ধ্বংস স্তূপের মধ্যে অনির্বাণ হয়ে রইল মেয়েটির ভালোবাসা। শত যুদ্ধ হিংসা দাঙ্গা আগুন পেরিয়ে বেঁচে রইল কেবল তার অপেক্ষায়। কারণ মাতৃভূমির চিন্ময় রূপ মেয়েটির ভালোবাসার প্রতীক স্বরূপ চিরন্তর ও অবিনাশী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু দেখে নেব। এবার দেখে নাও অসু একজন থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের করাল থাবার আঘাতে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? এটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। কাঠ কয়লা। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা আর স্বপ্ন দেখতে পারল না? এটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। শান্ত হলুদ দেবতারা। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এলো? এটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। অসু একজন কবিতায় বলা হয়েছে যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যেখানে ছিল শহর সেখানের কার কি অবস্থা হলো? যেখানে শহর ছিল যুদ্ধের পর সেখানে অবশিষ্ট ছিল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা এবং রক্তের একটা দাগ। অসু একজন কবিতায় কথক কোথায় ঘুমিয়েছিল? মাধ্যমিক 2023 সালে এসেছে। ঝুলন্ত বিছানায়। ঘাস জন্মালো রাস্তায়। কখন রাস্তায় ঘাস জন্মালো? এটা মাধ্যমিক 2024 সালে এসেছে। অসু একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে যাওয়ার পর যখন দীর্ঘ সময় অতিবাহিত হলো এবং বৃষ্টির জলে ধুয়ে দিল কথকের শেষ পদচিহ্ন, তারপরেই রাস্তায় ঘাস জন্মালো। নেক্সট মাধ্যমিক 2025 সালে এসেছে। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়েছিল? উদ্ধৃতটি পাবলো নেরুদার রচিত অসু একজন কবিতা থেকে গৃহীত। আলোচ্য অংশে কথকের শহরে অর্থাৎ কথকের স্বপ্নের বাড়ি, ঝুলন্ত বারান্দা, গোলাপ ফুলের গাছ, চিমনি, পুরনো জলতরঙ্গ সবকিছু যুদ্ধে চূর্ণ হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? অসু একজন কবিতায় কবিতার
প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। কিভাবে চলে যাওয়া মানুষটির পায়ের দাগ মুছে গেল? চলে যাওয়া মানুষটির পায়ের দাগ বৃষ্টিতে মুছে গেল। যে পথ দিয়ে কবি চলে গিয়েছিলেন সেই পথ দিয়ে আর কে কে গেল? যে পথ দিয়ে কবি চলে গিয়েছিলেন সেই পথ দিয়ে একটা কুকুর এবং গির্জার এক নান চলে গেল। নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? একজন কবিতায় অপেক্ষারত মেয়েটির মাথার ওপর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমন ভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে না কবি তুলনা করেছেন? একজন কবিতায় যুদ্ধকে কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। যুদ্ধে কারা খুন হয়েছিল? একজন কবিতায় যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। গোলাপি গাছের পাতা কেমন ছিল? গোলাপি গাছের পাতা ছড়ানো করতলের মতো ছিল। কোথায় কাঠকয়লা ছড়িয়ে রইল? আগে যেখানে শহর ছিল সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল। রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ কালো কেন? যুদ্ধে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল। জমাট বাঁধা রক্ত সাধারণত কালো হয়ে যায়, তাই রক্তের দাগ কালো ছিল। একজন কবিতাটি অনুবাদ করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। বৃষ্টিতে ধুয়ে দিল কি? পায়ের দাগ। নেমে এলো তার মাথার ওপর। তার মাথার ওপর কি নেমে এলো? বছরগুলো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কি এলো? যুদ্ধ। শান্ত হলুদ দেবতারা উল্টে পড়লো কোথায়? মন্দির থেকে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা হলো কারা? দেবতারা। দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল? হাজার হাজার বছর ধরে। যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? কাঠকয়লা। দেবতারা কিসে ডুবেছিল? ধ্যানে। একজন কবিতায় গাছটির রং কি ছিল? গোলাপি। রক্তের দাগটি ছিল কেমন? কালো। চারদিকে ছড়িয়েছিল মৃত পাথরের মূর্তির বীভৎস কি? মাথা। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমন? আগ্নেয় পাহাড়ের মতো। একজন কবিতায় কোথায় ঘুমিয়েছিলেন? ঝুলন্ত বিছানায়। একজন কবিতায় কয়েকটি সপ্তাহ বছর কেটে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে? একটা। একজন কবিতায় কার মৃত্যু হয়নি? মেয়েটির। বৃষ্টিতে ধুয়ে দিল কি? ধুয়ে দিল পায়ের দাগ। অপেক্ষারত মেয়েটির মাথার ওপর বছরগুলো নেমে এসেছিল কেমন ভাবে? পরপর পাথরের মতো। একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি ধ্বংসের উল্লেখ পায়? একজন কবিতায় কবির বাড়িটি ছাড়া সম্পূর্ণ শহরটি ধ্বংসের উল্লেখ কবিতায় পায়। একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল? একজন কবিতায় কবির মধুস্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িটিতে ঝুলন্ত বিছানাটি বারান্দায় অবস্থিত ছিল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? একজন কবিতা থেকে গৃহীত তারা আর স্বপ্ন দেখতে পারল না পংক্তিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কি করছিল বলে উল্লেখ পাওয়া যায়? একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেন, যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয়তার বার্তাবহ। কবির অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? একজন কবিতায় কবির অপেক্ষায় অপেক্ষারত কোনো এক প্রিয় নারী দরজায় দাঁড়িয়েছিল। একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে দিল? একজন কবিতায় কবির স্ববাসভূমিতে ফেলে আসা পায়ের দাগ যেন বৃষ্টির নব জলধারায় ধুয়ে গিয়েছিল। এবার দেখে নাও এখান থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কেন আগুন ধরলো? আগুন ধরার ফল কি হয়েছিল? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? এবার দেখে নাও এখান থেকে 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো পড়বে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটির অপেক্ষায় করে থাকার কোন তাৎপর্য গ্রহণ করে লেখো, অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ বিশ্লেষণ করো। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কার কথা বলা হয়েছে? কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে? না ফেরার কথা যা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল? তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিচের ভাষায় লেখো। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি কি বোঝানো হয়েছে? কবিতা অনুসারে পরিস্থিতির বর্ণনা দাও। ভালো করে দেখে নাও যে প্রশ্ন উত্তরগুলো বললাম, প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু-বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। দেখে নাও, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমরা কিন্তু এখন থেকেই প্রথম থেকেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।